সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষা দপ্তরের খামখেয়ালিপনায় বা উদাসীনতায় কি বর্তমানে যারা শিক্ষক পদে চাকরি করছে তারা চাকরি কি বিপাকে? শিক্ষা দপ্তর বারবার বিভিন্ন টাইপের নোটিফিকেশন বের করছে শিক্ষকদের জন্য, যা কার্যকর হচ্ছে বা হচ্ছে না সেই বিষয়ে কোনো পর্যালোচনা করা হচ্ছে না, যার জন্য ম্যাক্সিমাম সংখ্যক শিক্ষকরা প্রথম বিপাকে আছে তাদের চাকরির কি হবে। পাশাপাশি আরেকটা যে নিউজ উঠে এসেছে, মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা উনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছে যে 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞাপন কবে বেরোবে এই বিষয়ে উনি কী বলেছে সেটা আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে সম্মানিত শিক্ষকরা আছে 10,323 শিক্ষকদের নিয়ে শিক্ষা ভবনে পর্যালোচনা করা হচ্ছে, শিক্ষা ভবনের সাথে কথা বলা হচ্ছে, এর কোনো সুষ্ঠু সমাধান বের হয় কি না। কারণ মৃত্যুর সংখ্যা 200 পের বা পার হয়ে গিয়েছে। অনেক কষ্টে অনেক দুঃখে এই সম্মানিত শিক্ষকদের জীবনযাপন করতে হচ্ছে। তাদের ভবিষ্যতের জন্য, তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আদৌ কেউ আছে কি না, আদৌ শিক্ষা ভবন বা শিক্ষা চিন্তা করবে কি না, সে বিষয়ে একটা নিউজ তথ্য সকালে উঠে এসেছে, সেটাও আমরা কভার আপ করার চেষ্টা করব। প্রথমে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মাকে যখন কোশ্চেন করা হয়েছে যে 1 বছর আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে, এই নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, এই কোশ্চেনটা ছিল সাংবাদিকের তরফ থেকে মাননীয় মন্ত্রীকে। মাননীয় মন্ত্রী এটার সঠিক কোনো উত্তর দিতে পারেনি, উনি সঠিক কোনো জবাব দিতে পারেনি। কারণ গত কিছু বছর যাবৎ উনি যখন মন্ত্রিসভার সদস্য হয়েছে, ওনার দপ্তরে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বা শেষ করেছে বলে কোনো তথ্য কিন্তু আজ পর্যন্ত নেই। আদৌ কি বন দপ্তর নিয়োগ হয় বা বন দপ্তরে কোনো নিয়োগ প্রক্রিয়া আছে, এই বিষয়ে ওনার কাছে কোনো উত্তর নেই। ওনার কাছে একটাই উত্তর, খুব শীঘ্রই 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। এই শীঘ্রই শব্দটা কিন্তু উনি 1-1.5 মাস আগেও ইউজ করেছে। এখন পর্যন্ত এই শীঘ্রই শব্দের কোনো সঠিক ডেট বা তারিখ কিন্তু এখনও বের হচ্ছে না। যখনই ওনাকে কোশ্চেন করা হয় যে ফরেস্ট গার্ড কবে নিয়োগ করা হবে, ওনার একটি উত্তর, খুব শীঘ্রই। খুব শীঘ্রই আদৌ 2025-এ নিয়োগ করা হবে বা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে না 2026-এ বেরোবে, এ বিষয়ে কিন্তু উনি কোনো তথ্য দিতে পারেনি। উনি বলেছে আগামী কিছুদিনের মধ্যে 194 জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে। তিনি এও বলেন নিরাপত্তা কর্মীদের কাজ থাকবে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে যে বিভিন্ন অভয়ারণ্যগুলো আছে, সিপাহীজলা হতে পারে বা পার্ক যেমন হেরিটেজ পার্ক হতে পারে, এইসব জায়গাতে উত্তর নিরাপত্তা কর্মীদের ডিউটি দেওয়া হবে এবং পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তবে একটাই কোশ্চেন বারবার সাংবাদিক তরফ থেকে করে যে কবে, ওনার কাছে কিন্তু কোনো সঠিক উত্তর নেই। উত্তর একটাই, শীঘ্রই বা কিছু দিনের মধ্যে। আরেকটা নিউজ যেটা উঠে এসেছে, ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত বা শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের উপর ভিত্তি করে বর্তমানে বিপাকে শিক্ষকরা। ঘটনা শুরু হয়েছে 2023-এর সুপ্রিম কোর্টের রায়ের ফলে, যেখানে স্পষ্টতই উল্লেখ করা আছে যারা প্রাথমিক শিক্ষা পদে চাকরি অলরেডি পেয়ে গিয়েছে বিএড ডিগ্রি নিয়ে, তাদের 6 মাসের কোর্সটা সেরে নিতে হবে প্রাথমিক শিক্ষার উপর। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর বা শিক্ষা যে ভবন এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সঠিক মূল্যায়ন করতে পারছে না। কারণ সঠিক মূল্যায়ন করতে পারছে না কেন সেটা আমরা দেখে নিই, সেটা আমরা জানার চেষ্টা করি। 2024 সালে এই নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল। শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন জারি করা হয় যে 2024 সনে বিএড ডিগ্রি যারা প্রাথমিক বিভাগের শিক্ষকরা আছে তাদের কোর্সটা সেরে নিতে হবে। ব্যক্তিগতভাবে 35,000 টাকা দিয়ে ইকফাই বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের প্রাথমিক কোর্স জন্য ভর্তি হতে হবে। সবাই ম্যাক্সিমাম শিক্ষকরা শিক্ষা দপ্তরের নোটিফিকেশন মূলে 35,000 টাকা নিজের গাইডের টাকা খরচ করে ইকফা ইউনিভার্সিটি থেকে কোর্সটা সেরে নিই। কিন্তু 2025 সালে এসে আবার নতুন করে নোটিফিকেশন ইস্যু করা হয়, বলা হচ্ছে যে ইকফা ইউনিভার্সিটি থেকে যে কোর্সটা শিক্ষকরা করেছে নিজের টাকা খরচ করে 35,000 টাকা, সেই কোর্সটা ভ্যালিড না, সেটা আইনি না,
ইকফা ইউনিভার্সিটির কোর্সটা বেআইনি, সেটা গ্রাহ্য করা হবে না। অর্থাৎ 35,000 টাকাও গেল, 6 মাসের পরিশ্রমও গেল, শিক্ষকরা কিন্তু হাতে পেল শূন্য। এর দায়ভার কে নেবে? ইকফা ইউনিভার্সিটিতে বীজ কোর্স যদি মানে পারমিশন না থাকে, শিক্ষা দপ্তর কেন ইকফা ইউনিভার্সিটি থেকে বীজ কোর্সটা করার জন্য শিক্ষকদের বাধ্য করলো? কেন শিক্ষকদের গাইডে 35,000 টাকা খরচ করা হলো? এ বিষয়ে কোশ্চেন উঠে আসছে। বর্তমান সময়ে রাজ্য সরকার চিন্তাভাবনা করেছে, 28 নম্বরে শিক্ষা দপ্তরের নির্দেশ দিয়েছে NIOS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে যেসব বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকরা আছে। গোটাই বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 2024 সালের নোটিফিকেশনে ইকফাই সহ আরও 3টা প্রতিষ্ঠান জুড়ে দেওয়া হয়েছিল। ইকফাই বীজ কোর্স যেটা রাজি হলো, বাকিরা রাজি হয়নি। পরবর্তী সময় তথ্য জন অধিকারের আইনে NCT 2024-এর 30 মে বলে দিয়েছে তারা কোনো প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষার উপর 6 মাসে বীজ কোর্স করার অনুমতি আগে থেকে দেয়নি। এমনকি সেই নিয়ে শিক্ষা দপ্তর নোটিফিকেশন জারির পর কোনো অনুমতি দেওয়া হয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে। অর্থাৎ কোনো অনুমতি পারমিশন ছাড়াই ইকফা ইউনিভার্সিটি বীজ কোর্স চালু করেছে রাজ্য সরকার। সেটা রাজ্য সরকার আবার ইকফা ইউনিভার্সিটিকে জ্ঞান করেছে যে শিক্ষকদের বীজ কোর্সটা তোমরা করিয়ে নাও। শিক্ষকরা সেইভাবে 35,000 টাকা খরচ করে সেই কোর্সটা করে নিল। 35,000 টাকা খরচ হলো, সেটা বড় বিষয় নয়। এখন প্রশ্ন হলো, এতদিন ধরে শিক্ষা দপ্তর RTI বিষয়টি কেন জোরালো করলো না? কেন শিক্ষা দপ্তর আগে থেকে ইনকোয়ারি তদন্ত করলো না? কেন শিক্ষকদের সেই 6টা মাস সময় নষ্ট করলো? কেন শিক্ষকরা আবার নতুন করে বীজ কোর্স করতে হবে? তাহলে আগের কোর্সটা শিক্ষা দপ্তর কেন করালো? শিক্ষা দপ্তরের কি এটা চরম গাফিলতি বা চরম উদাসীনতা নয় কি? শিক্ষক শিক্ষক এই কোর্স করবে, তাদের সমস্ত করে বুনিয়াদী শিক্ষা দপ্তর বহন করা এবং শিক্ষা দপ্তর ইন সার্ভিস ট্রেনিংয়ের কোর্স ফি আনুষঙ্গিক খরচ অতীতের মতো রাজ্য সরকার বহন করা, বীজ কোর্স চলাকালীন সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের অন ডিউটি হিসাবে গণ্য করা, বেতন সহ ছুটির ব্যবস্থা করা, তার সঙ্গে বিগত দিনের NCT অনুমোদন বীজ কোর্সে ভর্তি হওয়ার জন্য দপ্তর যেই সকল দিকটা পরোক্ষ প্রত্যক্ষ শিক্ষকদের বাধ্য করেছিল, শিক্ষার্থীদের উক্তিক্ষুণ্ণ করেছিল, শিক্ষার অযথা আর্থিক ক্ষতি করেছিল, শিক্ষকদের যারা হয়রানি করেছিল, অপচেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে যাতে আইনের মাধ্যমে অ্যাকশন নেওয়া হয়, এই দাবিটা কিন্তু তোলা হয়েছে। যারা যারা এই সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নয়। পাশাপাশি নতুন যে বেস কোর্সটা যেটা হবে সেটা যাতে শিক্ষা দপ্তর পুরো দায়িত্ব নেয়, শিক্ষা দপ্তর যাতে পুরো খরচটা বহন করে এবং এই কোর্স চলাকালীন যাতে তাদের অন ডিউটি হিসেবে গণনা করা হয় এবং তাদের যাতে উক্ত সময় বেতন দেওয়া হয়, এই দাবিটা কিন্তু বর্তমান সময়ে শিক্ষকরা তুলছে। বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষক আছে, বিএড ডিগ্রিধারী যারা প্রাথমিক শিক্ষক আছে, তাদের জন্যই এটা প্রযোজ্য, অন্যান্য শিক্ষকদের জন্য এটা প্রযোজ্য নয়। আরেকটা যেটা নিউজ উঠে এসেছে 10,323 নিয়ে, 10,323 নিয়ে একের পর এক মানে কোনো গুড নিউজ কিন্তু আসছে না। একের পর এক ব্যাড নিউজ শুনতে শুনতে শিক্ষকরাও অতিষ্ঠ হয়ে গিয়েছে। সময় তো শিক্ষকরা এখন আশাও ছেড়ে দিয়েছে, নতুন কোনো আশা আলোও দেখতে পাচ্ছে না। অনেকে নিজের মতো করে নিজের নতুন কর্মজীবন শুরু করে দিয়েছে, অনেকে মানে নিজের মতো করে সংসার গোছানো শুরু করে দিয়েছে, অনেকে হয়তো সেটা এখনও পারছে না। কারণ শিক্ষকতা চাকরি থেকে আরেকটা পেশায় যেতে গেলে মানে অনেকটা ডেডিকেশন দরকার, অনেকটা সময় দরকার, সবারই বয়স পেরিয়ে গেছে। এই বয়সে এসে নতুন করে একটা নতুন পেশা, নতুন করে একটা নতুন মানে কর্মজীবন শুরু করাটা অনেকটা কষ্টসাধ্য। চাকরি পেয়ে যেটা চলে যায় তার থেকে না পাওয়াটা অনেকটা বেটার, সেটা বর্তমানে শিক্ষকরা বুঝতে পারছে যে এর থেকে ভালো চাকরি নাই পেতাম, এটা অনেকটা বেটার ছিল। কারণ সবাই নিজের মতো করে কিন্তু সংসার প্রতিপালন করছিল। চাকরি পাওয়ার পর নতুন করে আশা, নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে, কিন্তু চাকরি চলে যাওয়ার পর তাদের খোঁজখবর নেওয়ার জন্য কারোকে আর দেখা যাচ্ছে না। সময়ে সময় সমস্ত রাজনৈতিক দলগুলোই তাদের নিয়ে বুট বাক্সের খেলা খেলেছে। ত্রিপুরায় এই যে 10,300 শিক্ষক শিক্ষিকা তাদের পরিবার আজ গভীর মানবিক অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এ পরিস্থিতিতে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি HB রোড একটি প্রতিনিধি দল মাধ্যমিক শিক্ষা দপ্তর অধিকতা, বুনিয়াদী শিক্ষা দপ্তর অধিকতা উভয়ের নিকট পৃথকভাবে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করেন। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি HB রোড এর পক্ষ থেকে ত্রিপুরার শিক্ষকের যে চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 10,323 চাকরিত শিক্ষকরা শুধু শিক্ষকতা করার সুযোগ হারাননি, বরং তাদের পরিবার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ইতিমধ্যে 2 শতাধিক শিক্ষক শিক্ষিকা অকালে প্রয়াত হয়েছেন। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চাকরিরত 32,000 শিক্ষক শিক্ষকদের চাকরি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বহাল রাখার ঐতিহাসিক রায় দিয়েছে। এরাই প্রমাণ করে আইনের ঊর্ধ্বে মানবিকতার স্থান রয়েছে। ত্রিপুরার 10,323 জন চাকরিরত শিক্ষক শিক্ষিকার বিষয়টিও পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা। ত্রিপুরায় 10,323 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম অভিযোগ ছিল না। ত্রিপুরা উচ্চ আদালত শুধুমাত্র নিয়োগ নীতি সম্পর্কে প্রশ্ন তুলেছিল। 10,323 শিক্ষকদের চাকরিরত রায় দিয়েছিল।
আমাদের রাজ্যের নিয়োগগুলি 1980 সালে গৃহীত নিয়োগ নীতি অনুসরণ করা হয়েছিল, যা পূর্বে হাজার হাজার যুবক যুবতী কর্মসংস্থানের পথ খুলে দিয়েছিল। তাই যখন পশ্চিমবঙ্গে গুরুতর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও মানবিক দৃষ্টিকোণ থেকে চাকরিটা বহাল রেখেছে, তাহলে 10,323 চাকরিতে শিক্ষকদের জন্য সেই মানবিক দৃষ্টিকোণটা দেখা হবে না কেন? কারণ আমরা একই দেশে বসবাস করি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জোরালো আবেদন করার দাবি জানানো হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে। তার সঙ্গে 10,330 শিক্ষকদের মধ্যে শিক্ষকদের পরিবারের একজন সদস্যকে বিকল্প সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয় সেই সমিতির পক্ষ থেকে। দীর্ঘ সময় ধরে কর্মহীন 10,330 চাকরিহারা শিক্ষকদের পরিবারগুলির চরম দুর্দশার কথা বিবেচনা করে শিক্ষা দপ্তর রাজ্য সরকারের দ্রুত আইন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছে সেই স্মারকলিপিতে। টিজিটিএ এইচবি রোড 10,323 জন চাকরিহারা শিক্ষকদের জন্য নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে, আগামী দিনে চালিয়ে যাওয়া হবে সেই নেই বিচার তাদের জীবিকার স্বার্থে। ত্রিপুরা সরকার যে শিক্ষক এইচবি রোড প্রত্যাশা রেখেছে, আশা রেখেছে শিক্ষা দপ্তর এই বিষয়ে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। তবে শিক্ষা দপ্তর কি নিজের ব্যাপারটা দেখবে? শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী মানিক সাহা মহোদয় উনি গত 2-3টা বা 4-5টা জনসভায় কিন্তু বারবার 10,323 বিষয়টা টেনে এনেছে। ওনার বক্তব্যটা কি সবাই হয়তো জানে। ওনার বক্তব্যটা হলো, একজন চাকরি দিয়েছে, একজন চাকরি খেয়েছে। এখন তারা চাকরি যারা দিয়েছে, চাকরি যারা খেয়েছে তারা মানে মাসাতো ভাই হয়ে গেছে, একসাথে মিলেমিশে চলছে। আমরা তো চাকরি দেইও নি, আমরা তো চাকরি খাইও নি, তাহলে আমরা দায়িত্ব কেন নেব? আমরা যত সম্ভব 2 বছর তাদের বাড়িয়ে তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখেছি, এককালীন কিছু টাকাও দেওয়ার ব্যবস্থা করেছি। এখনও আমাদের হাতে আর কিছু নেই। পশ্চিমবঙ্গের রায়ের সাথে ত্রিপুরা রায় মিলিয়ে নিলে বা গুছিয়ে নিলে কোনোভাবে সমাধান বেরোবে না। মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু নিজের দায়ভার সব ফুরিয়ে নিয়েছে একটা কথাই বলে, যারা চাকরি দিয়েছে, যারা চাকরি খেয়েছে তার মধ্যে আমরা নেই। যারা চাকরি দিয়েছে তাদের গিয়ে ধরো, যারা চাকরি খেয়েছে তাদের গিয়ে ধরো, তাদের থেকে জবাব চাও, তাদের থেকে উত্তর চাও, তাদের সাথে আইনি লড়াই করো। আমরা বর্তমানে এর প্রতি কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো বক্তব্য আমাদের নেই, কারণ আমরা আমাদের মতো চেষ্টা করেছি, কিন্তু আমরা চেষ্টা করে আমরা সাকসেস হতে পারিনি, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়েছে তাদের চাকরি আর থাকবে না। এটা মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা কিছুদিন যাবৎ বারবারই পেশ করছে। তো প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি আরও অনেক কিছুই দিয়েছিল, সবগুলো প্রতিশ্রুতি হয়তো রাজ্য সরকার পালন করতে পারেনি বা পালন করার মতো কোনো পরিস্থিতি ক্রিয়েট করেনি। এখন দেখার বিষয় টিজিটিএ যে দাবিটা জানিয়ে আসছে বা শিক্ষকরা যে দাবিটা জানাচ্ছে, সেটা দাবিতে কতটুক শিক্ষা দপ্তর সাড়া দেয়, কিন্তু বেশি আশা করারও তার মধ্যে কিচ্ছু নেই, কারণ বিগত সময়ে এরকম দাবি অনেক জানানো হয়েছে। বিগত সময় এর থেকে বড় বড় আন্দোলন করা হয়েছে, যেখানে শিক্ষকদের লাঠির মানে হাওয়া পর্যন্ত খেতে হয়েছে। তাই এর থেকে বড় বড় আন্দোলন, বড় বড় ধর্না, বড় বড় কেস হয়েছে, যার কোনো সুষ্ঠু সুরাহা পায়নি। এখন দেখার বিষয় কোর্ট শেষ পর্যন্ত কী বলে। সুপ্রিম কোর্টে যদি সবাই যায়, সুপ্রিম কোর্ট এ বিষয়ে শেষ পর্যন্ত কী বলে সেটা দেখার বিষয়। তবে শিক্ষকরা এই যে প্রথম সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়েছে এই নয়, বারবারই গিয়েছে, চাকরি চলে যাওয়ার পরও গিয়েছে, কিন্তু কোর্ট থেকেও কিন্তু তাদের সাথে কোনো পজিটিভ পজিটিভ বাতাবরণ ক্রিয়েট করেনি, তাদের প্রতি কোনো সহানুভূতি কিন্তু কোর্ট থেকেও দেখানো হয়নি, প্রথম রাজ্য সরকারকে থেকেও দেখানো হয়নি, বিগত রাজ্য সরকারও তাদের উদ্দেশ্যে কোনো সহানুভূতিমূলক কিন্তু আচরণ করেনি। বর্তমান সময়ে আমরা বলবো 10,300 শিক্ষকরা একদম অভিভাবকহীন, তাদের জন্য না ডান না বাম না কোনো অন্য রাজনৈতিক দল আছে, সব মিলিয়ে সংসার প্রতিপালনের বর্তমানে অর্থনৈতিক এবং মানবিক যে দুরবস্থা তৈরি হচ্ছে, যার জন্য এক এক করে শিক্ষকদের সংসার জীবন মানে প্রতিপালন করা দুরূহ হয়ে উঠেছে, এবং এর মাঝে 200 জন প্লাস শিক্ষক কিন্তু প্রয়াত হয়েছে শুধুমাত্র রাজ্য সরকার বা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের খামখেয়ালিপনা এবং তাদের উদাসীনতার জন্য। ধন্যবাদ।